আজ আমাদের বিষয় নদির শাহের ভারত আক্রমণ। আজ আমরা আলোচনা করব নদির শাহ কবে, কিভাবে এবং কেন ভারত আক্রমণ করেছিলেন। এছাড়াও তিনি ভারত থেকে কি কি নিয়ে চলে গেছিলেন, নদির শাহ কিভাবে সম্রাট হয়ে উঠলেন এবং এর সাথে সাথে আমরা দেখব নদির শাহের ভারত আক্রমণ মুঘল সাম্রাজ্যের পতনকে সুনিশ্চিত করার জন্য কতটা দায়ী। এই সকল বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই বেশি সময় নষ্ট না করে শুরু করে নেওয়া যাক আজকে আমাদের টপিক, নদির শাহের ভারত আক্রমণ। 1526 সালে জাহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাত ধরে যেই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল তা একদিন স্থাপত্য, চিত্রকলার চরম শিখরে পৌঁছেছিল, সামরিক দিকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল এবং এরমভাবে চলতে চলতে একদিন সম্রাট ঔরঙ্গজেবের হাত ধরেই পতনের দিকে এগোতেও শুরু করলো। নিঃসন্দেহে বলা যেতে পারে এই পতনের সমাধি সুনিশ্চিত করেছিল নদির শাহ ও আহমদ শাহের ভারত আক্রমণ। আমরা আজ এই ভিডিওটির মাধ্যমে নদির শাহ আলোচনা করব, নদির শাহের ভারত আক্রমণ আলোচনা করব এবং এর পরের ভিডিওটিতে আমরা আহমদ শাহ আবদালির ভারত আক্রমণ নিয়ে আলোচনা করব এবং নিচের ডেসক্রিপশন বক্সেও আমরা আহমদ শাহ আবদালির ভারত আক্রমণের লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। পারস্যের এক অত্যন্ত দরিদ্র পরিবারে নদির শাহের জন্ম হয়। তার আসল নাম নদির শাহ ছিল না, তার আসল নাম ছিল নদির কুলি খাঁ। বাল্যকালে এই নদির কুলি খাঁ ছিলেন মেষপালক। যৌবনে তিনি হয়ে উঠেছিলেন দস্যু দলের নেতা। 18 শতকের প্রথম ভাগে পারস্যের রাজবংশ দুর্বল হয়ে পড়লে আফগানরা পারস্যের কিছুটা অংশ দখল করে নেয় এবং অন্যদিকে সেই সময় রাশিয়ার জার পারস্যের কিছু অংশ অধিকার করে নেয়। পারস্যের সম্রাট এই অবস্থায় বিচলিত হয়ে সাহায্য চান নদির শাহের কাছে, উর্ফ নদির কুলি খাঁয়ের কাছে। এখনো নদির কুলি খাঁ নদির শাহ হয়ে ওঠেনি এবং নদির কুলি খাঁ পারস্য সম্রাটকে সাম্রাজ্য পুনরুদ্ধারের জন্য সাহায্য করেন এবং পারস্য সম্রাট কৃতজ্ঞতা স্বরূপ নদির শাহকে তার প্রধানমন্ত্রী নিযুক্ত করে নেন। এরপর কালক্রমে নদির শাহ সাম্রাজ্যের সর্বেসর্বা হয়ে ওঠেন। তারপর 1736 সালে নদির শাহ নিজেকে সম্রাট ঘোষণা করে দেন এবং শাহ উপাধি ধারণ করেন। তার মানে 1736 সালে নদির কুলি খাঁ শাহ উপাধি ধারণ করছেন এবং নদির কুলি খাঁ থেকে নদির শাহ হয়ে উঠছেন। তাহলে আমরা এতক্ষণ দেখলাম নদির শাহের ছোট থেকে সম্রাট হয়ে ওঠার ঘটনা। এরপর আমরা দেখব নদির শাহ কেন ভারত আক্রমণ করেছিলেন, অথবা নদির শাহের ভারত আক্রমণের কারণ কি। ঐতিহাসিকেরা নদির শাহের ভারত আক্রমণের পেছনে মূলত 3টি কারণের কথা বলেছেন: অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় কারণ। তাহলে এবার দেখি নদির শাহের ভারত আক্রমণের পেছনে কি রাজনৈতিক কারণ ছিল। সেক্ষেত্রে ঐতিহাসিকেরা মনে করেন নদির শাহের ভারত আক্রমণের পিছনে রাজনৈতিক কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 1738 সালে নদির কান্দাহার দখল করে এবং সেখানকার বিদ্রোহী আফগানরা ভারতের আশ্রয় নিতে থাকে, তারা ভারতে প্রবেশ করতে থাকে। সেই জন্য নদির শাহ তৎকালীন মুঘল শাসককে এর প্রতিবাদ জানিয়ে একটি পত্র পাঠায় এবং সেই পত্রের মাধ্যমে তিনি অনুরোধ করেন ভারতবর্ষে আফগানদের অনুপ্রবেশ বন্ধ করার জন্য। কিন্তু মুঘল সম্রাট কি করে? মুঘল সম্রাট করলো এইরূপ যে নদির শাহের সেই পত্রটি নিয়ে এসেছিল যেই দূত, তাকে মোগল সম্রাট বন্দি করে নেয় এবং এতে নদির শাহ ক্ষুব্ধ হন আর ভারত আক্রমণের জন্য তৈরি হয়। এটি তো ছিল নদির শাহের ভারত আক্রমণের পেছনে রাজনৈতিক কারণ। এবার আমরা দেখব
নদির শাহের ভারত আক্রমণের পিছনে কি অর্থনৈতিক কারণ ছিল? ঐতিহাসিকেরা মনে করেন নদির শাহের ভারত আক্রমণের পিছনে অর্থনৈতিক কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। পারস্যের সম্রাট রূপে তিনি অনেক জায়গায় সামরিক অভিযান চালিয়েছিলেন এবং তার জন্য তার বিপুল অর্থের প্রয়োজন হয়ে পড়েছিল। আর সেই পরিপ্রেক্ষিতেই ভারতের বিপুল সম্পদ তাকে আকৃষ্ট করেছিল ভারতের প্রতি। নদির শাহ ভারত থেকে লুণ্ঠিত অর্থের মাধ্যমে পারস্যের অর্থনৈতিক সংকট মেটানোর কথা ভেবেছিলেন। এ ব্যাপারে তিনি সুলতান মাহমুদেরই দৃষ্টান্ত অনুসরণ করেছিলেন। তাহলে আমরা রাজনৈতিক কারণ দেখলাম, অর্থনৈতিক কারণ দেখলাম, এরপর আমরা দেখব তার ধর্মীয় কারণ কি ছিল। ধর্মীয় কোন কারণের পরিপ্রেক্ষিতে তিনি ভারত আক্রমণ করেছিলেন সেই বিষয়ে ঐতিহাসিকেরা কি মনে করেন। নদির শাহের ভারত অভিযানের পেছনে অনেক ধর্মীয় উদ্দেশ্যও লক্ষ্য করা যায়। অনেকে মনে করেন ভারত অভিযানের আগে নদির শাহ ঘোষণা করেছিলেন যে হিন্দু মারাঠাদের বিরুদ্ধে মুঘলদের রক্ষা করাই তার উদ্দেশ্য। আসলে এটি ছিল নদির শাহের এক ধরনের রাজনৈতিক প্রচার। নদির যে ধনরত্নের কারণে ভারত আক্রমণ করেছিলেন সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। সেই বিষয়টি আমরা এর পরেই দেখতে পাবো। নদির শাহ ভারত আক্রমণ করার পরে কি পরিমাণে ভারত থেকে ধনসম্পদ নিয়ে চলে গেছিলেন পারস্যে, সেইটি এর পরে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আমরা দেখে নিই নদির শাহের সঙ্গে মুঘলদের সেই যুদ্ধ, সেই প্রতিরোধ করার চেষ্টা। সময় 1739। পানিপথ থেকে 20 মাইল উত্তরে কান্ডাল নামক স্থানে মুঘল সৈন্যদের সঙ্গে নদির শাহের সৈন্যের যুদ্ধ হয়। এই যুদ্ধ প্রায় 3 ঘন্টা ধরে চলেছিল এবং এই যুদ্ধের ফল হয় মুঘল সম্রাট মোহাম্মদ শাহ শোচনীয়ভাবে নদির শাহের কাছে পরাজিত হয়। এই যুদ্ধে প্রায় 8000 ভারতীয় সৈন্য নিহত হয়েছিলেন এবং এরপর নদির শাহ দিল্লিতে প্রবেশ করেন। তারপর শাহজাহানের বিখ্যাত প্রাসাদ দেওয়ানি খাসে অবস্থান করেন এবং নদির শাহের সৈন্যরা প্রায় 7-8 ঘন্টা ধরে দিল্লি নগরীতে ব্যাপক হত্যাকাণ্ড, লুণ্ঠন, পৈশাচিক অত্যাচার চালায়। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, মুঘল সম্রাট এতটাই দুর্বল যে একটা বৈদেশিক শক্তি এসে ভারতবর্ষকে আক্রমণ করছে সেই জায়গা থেকেও প্রতিরোধ করতে পারছে না। কেন? তার কারণ হচ্ছে সৈন্যদের যথাযথভাবে সামরিক শিক্ষা দেওয়া হয়নি, যুদ্ধ কৌশলে দক্ষ নয়, তার শাসক মুঘল সম্রাট তিনি নিজেই সুদক্ষ নয়। তারই অক্ষমতার জন্যই তো ভারতবর্ষে নানান আঞ্চলিক শক্তির উদ্ভব হয়েছিল। প্রকৃত অর্থে দেখতে গেলে সম্রাট ঔরঙ্গজেবের পর থেকেই কোনো যোগ্য মুঘল সম্রাট ছিল না। তারা আর সংগঠিত করতে পারেনি মুঘল সাম্রাজ্যকে। এরপর আমরা দেখে নিই নদির শাহ ভারত থেকে কি কি নিয়ে গেছিল। নদির শাহ ভারত ত্যাগ করার সময় সঙ্গে নিয়ে যায় 70 কোটি মুদ্রা, প্রচুর পরিমাণে মণিমাণিক্য, আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, দাস দাসী, দক্ষ কারিগর এবং তার সঙ্গে শাহজাহানের বিখ্যাত ময়ূর সিংহাসন, তার সঙ্গে কোহিনূর হিরে। কোহিনূর হিরে সবাই নাম শুনেছ, সেই কোহিনূর হিরে নদির শাহ ভারত থেকে নিয়ে চলে গেছিল। এছাড়াও 300 হাতি, 10,000 ঘোড়া, 10,000 উট। এখানেই শেষ নয়, এছাড়াও মুঘল সম্রাট নদির শাহকে সিন্ধু, কাবুল এবং পশ্চিম পাঞ্জাব ছেড়ে দিতে বাধ্য করেন এবং বছরে 50 লক্ষ টাকা তাকে কর দিতে বাধ্য করান। নদির শাহের ভারত আক্রমণ
ইতিহাসে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল। এই আক্রমণ পত নামক মুঘল সাম্রাজ্যের বুকে চরম আঘাত এনেছিল এবং মুঘল সাম্রাজ্যের মহিমা ধূলিসাৎ করে দিয়েছিল। তৈমুর বংশের রাজকন্যা অজ্ঞাত কুশলী নদীর শাহের পুত্রের সঙ্গে বিবাহ দিতে বাধ্য করা হয় এবং এই আক্রমণের ফলে প্রজাদের সামনে মুঘল সাম্রাজ্যের দুর্বলতা পরিষ্কার হয়ে যায় এবং সাম্রাজ্যের চারিদিকে বিদ্রোহ দেখা যায়। তার সাথে সাথে রাজদরবারের অভ্যন্তরেও ক্ষমতা দখলের লড়াই শুরু হয়ে যায়। নদীর শাহের এই আক্রমণে ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়ে, বহু নগর জনপদ ধ্বংস হয়, বিপুল পরিমাণে ভারতীয় সম্পদ বিদেশে চলে যায়। ডাক্তার জগদীশ নারায়ণ সরকার বলেছেন যে ইট ওয়াজ আ বিগ ড্রেন অন দ্য রিসোর্স অফ দ্য কান্ট্রি। এই আক্রমণের পর নদীর শাহ অভিজাতদের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করেছিল। ক্ষতিগ্রস্ত অভিজাতরা ক্ষতিপূরণের জন্য জায়গিরগুলিতে প্রচণ্ডভাবে শোষণ চালায়। উচ্চ রাজস্বের বিনিময়ে জায়গিরগুলি ইজারাদারদের হাতে তুলে দেওয়া হয় এবং ইজারাদারদের অত্যাচারে কৃষককুলের সর্বনাশ হয়। অর্থাৎ এখানে দেখছো আক্রমণ করে নিয়ে চলে গেল নদীর শাহ, কিন্তু অত্যাচারিত হতে হচ্ছে সেই কৃষকদেরই। মুঘল সাম্রাজ্যের দুর্বলতার ফলে বিদেশি বণিকরা ভারতে তাদের বাণিজ্যিক ও রাজনৈতিক অধিকার বিস্তার করতে সচেষ্ট হন এবং ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। আর তারপরেই এই পথ ধরেই পরবর্তীকালে আহমদ শাহ আবদালী ভারত আক্রমণ করে। আহমদ শাহ আবদালীকে তার সম্পূর্ণ ঘটনা এর পরের ভিডিওটিতে আমরা আলোচনা করব। আমরা দেখব আহমদ শাহ আবদালী কিভাবে ভারত আক্রমণ করছে এবং তিনিও কিভাবে ভারতীয় সম্পদ লুণ্ঠন করে নিয়ে চলে যাচ্ছে। এই সব কিছুই বিস্তারিত ঘটনাটি আলোচনা হবে আমাদের পরের ভিডিওতে। যাওয়ার আগে এইটুকু বলে যেতে চাই, ইতিহাস সংক্রান্ত নানা নতুন নতুন তথ্য পেতে তোমরা আমাদের চ্যানেল স্টাডি টাইমকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমরা এভাবেই ইতিহাস সংক্রান্ত নতুন নতুন তথ্য আপলোড করতে থাকব, যা যে কোনো এক্সাম পারপাসে খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে কোনো এক নতুন বিষয়, কোনো এক নতুন আলোচনার মাধ্যমে।